সুপ্রভাত। চলে এলাম ফ্যালকনের নতুন সিরিজ নিয়ে। সিএনজি গাড়ি আপনারা কেনার সময় কনসিডার করবেন কি করবেন না সেই আলোচনা। বর্তমান ভারতের বাজারে যতগুলো গাড়ি অ্যাভেলেবেল আছে, পেট্রোল ভার্সনের মধ্যে, ভেরিয়েন্টের মধ্যে যদি আমরা আলোচনা করি, তো তাদের মধ্যে একটা সিংহভাগ গাড়ির সঙ্গে আপনি সিএনজি অপশনকেও পাবেন, মানে পেট্রোল প্লাস সিএনজি। আর সেই একই গাড়ির সেই মডেলই, শুধু পেট্রোল ভার্সনটা অ্যাভেলেবেল যেরকম আগে ছিল। এখন বেশ কিছু বছর হলো সিএনজি গাড়ির ক্রমাগত জনপ্রিয়তা এবং ক্রেতাদের যে চাহিদা সে কথা মাথায় রেখে কোম্পানিগুলো, বেশিরভাগ ভারতীয় কোম্পানি যারা পেট্রোল গাড়ি বানাচ্ছেন, তারা পেট্রোলের সঙ্গে সিএনজিকেও অপশনে দিচ্ছেন। তো এক্ষেত্রেই একটা দ্বন্দ্ব, একটা কনফিউশন চলে আসে যে আমি প্রথম ক্রেতা বা যদি আমি দ্বিতীয় গাড়ি কনসিডার করি, তাহলে আমি কি পেট্রোল গাড়ির দিকে যাবো নাকি পেট্রোলের সঙ্গে সিএনজি অপশনটাকে অ্যাভেল করবো? কেননা জানা যায় যে সিএনজি গাড়িটা নাকি বেশি সাশ্রয়। তো আজকের আলোচনায় আমরা খুব স্বল্প পরিসরে এটা একটু দেখে নেব যে আপনার জন্য কি সত্যি সিএনজি গাড়ি সাশ্রয়ী, অথবা সিএনজি গাড়ি কারা কিনবে। তো আসুন আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। যদি প্রথমেই গাড়িগুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করি, তাহলে বেছে নিই স্মল হ্যাচব্যাক, তথাকথিত এসইউভি। মানে আমি বলছি অ্যাকচুয়াল এসইউভি, মানে আমি ব্যক্তিগতভাবে বুঝি উইথ 4x4 অপশন, কিন্তু এখন আমি আজকের আলোচনায় সেটাকে কনসিডার করছি না। এসইউভি, সেডান, এই গাড়িগুলোকে যদি কনসিডার করি, যে গাড়ির এই ভাঁজগুলোর সঙ্গে পেট্রোল এবং পেট্রোল সিএনজি কি তফাৎ হচ্ছে। যদি একদম এন্ট্রি লেভেলের প্রথম গাড়িকে ধরি ভারতের বাজারে, যেটা অল্টো K10, যেটা এন্ট্রি লেভেল, একদম স্টার্টিং রেঞ্জ থেকে আপনি এই গাড়িটা পাচ্ছেন। এর থেকে কম দামে এই মুহূর্তে ভারতের বাজারে গাড়ি নেই। অল্টো K10 LXi ভার্সন, আর এই একই সেম গাড়ি যা যা ফিচার আছে উইথ সিএনজি, তাতে ওভারঅল মোটামুটি দামের তফাৎ আসে 1,20,000 30,000-এর মতো, মানে অল্টো LXi এর সঙ্গে অল্টো সিএনজি ভার্সন। একই জিনিস যদি আমি এর এক ধাপ ওপরে ওয়াগনারের দিকে যাই, সেখানেও কিন্তু ওয়াগনারের যে নর্মাল ভার্সন আর তার যে সিএনজি ভার্সন, দামের তফাৎ আসছে 1,30,40,000। এটাই যদি আমি অন্য কোম্পানিতে গিয়ে টাটাতে যাই, টাটা টিয়াগোর ক্ষেত্রে, আল্ট্রোসের ক্ষেত্রে, পাঞ্চের ক্ষেত্রে, হুন্ডাই এক্সটারে রয়েছে, টাটা টিগোরও রয়েছে। আবার একটু বড় গাড়ির দিকে গেলে মারুতি ধরে আসি, মারুতি ব্রেজাতে সিএনজি রয়েছে, গ্র্যান্ড ভিটারে তো সেই অপশন আপনারা পাবেন নেক্সাতে। আবার এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম বেশি বিক্রির তালিকায় স্থান করে নেওয়া মারুতি ডিজায়ার, নতুন যে 5 স্টার সেফটি রেটিং সহ এসেছে, তাতেও সিএনজি অপশন রয়েছে। এমনি সুইফটের সিএনজি অপশন রয়েছে। অর্থাৎ আপনি যে কোনো গাড়ি, হুন্ডাইয়ের গাড়ির ক্ষেত্রে পাবেন সিএনজি অপশন সহ গাড়ি একটা সিংহভাগ মডেলে রয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রে পেট্রোল ভ্যারিয়েন্টের সঙ্গে সিএনজি ভ্যারিয়েন্টের দামের তফাৎ আমি মোটামুটি বলছি। সেটা এবার আমি আগেও বলেছিলাম এই ধরনের বিষয়গুলো, যে সিটি টু সিটি, শোরুম টু শোরুম ভ্যারি করে, কিন্তু মোটামুটি ধরে রাখুন যে কোনো গাড়ির ক্ষেত্রে ন্যূনতম 1,20,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত কম বেশি, মডেল টু মডেল, ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট, পেট্রোল ভার্সনের সঙ্গে পেট্রোল প্লাস সিএনজি ভার্সনের দামের ফারাক। তো আমি তো একটা সাধারণ দামটা নিয়ে আলোচনা করলাম, যে দামটার একেবারে নিখুঁত উইথ ট্যাক্স অন রোড, সেটা তো আপনি ধরুন যে শোরুমে যাবেন সেই অনুযায়ী, সেই স্টেট এবং সেই শহর অনুযায়ী কিছুটা ভ্যারি করবে। কিন্তু এটা একটা ধারণা লাগিয়ে নিতে পারেন যে 1,20,000 থেকে 1,60,000 এর মধ্যে পেট্রোল প্লাস সিএনজি ভার্সনের সঙ্গে যে সেলফ পেট্রোল ভার্সনের তফাৎ, সেটা দামে আসছে। কাজে কি আছে, যেটা আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে আমার সিএনজি গাড়িটা কি সত্যি পকেট সাশ্রয়ী, সেটা একটুখানি দেখে নেওয়া। এবার যদি আমি একটা গাড়িকে করে শুধু আলোচনা করি, তার ভিত্তিতে আপনারা বাকি সমস্ত গাড়ির জন্যই একটা মোটামুটি ধারণা পাবেন। তো আমি আলোচনার জন্য যে গাড়িটাকে বেছে নিচ্ছি, সেটা যথারীতি আমাদের ভারতবর্ষের স্টার্টিং রেঞ্জের যে প্রথম গাড়ি, আর আমার ব্যক্তিগত পছন্দ অল্টো K10। বেছে নেওয়ার কারণ আর কিছুই না, যেহেতু গাড়িটা স্টার্টিং এন্ট্রি লেভেলের। এবার এর ভিত্তিতে এর মাইলেজের সঙ্গে অন্যান্য গাড়ির মাইলেজের যে তফাৎ হবে, সেটা আমি একটা সাধারণ ধারণা বলে দেবো, আপনারা হিসাবটা করতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক অল্টো K10 এর নিরিখে পেট্রোল এবং সিএনজি ভার্সনে কি সুবিধা অসুবিধা বা কতটা সাশ্রয় হচ্ছে বা হচ্ছে না আপনার জন্য, সেই আলোচনা দেখে নেওয়া যাক। অল্টো কোম্পানি কি বলছে, কি মাইলেজ দেয়।
অল্টো সিএনজি কোম্পানি ক্লেম করছে 33 কিলোমিটার পার কেজি, সিএনজির হিসাবে কিন্তু কেজিতে। আর যেটা পেট্রোল ভেরিয়েন্ট সেটা ওরা ক্লেম করে ধরুন ওই 24। তাহলে সিএনজির সঙ্গে পেট্রোল ভেরিয়েন্টের যারা ক্লেম করছেন সেই ক্লেম মাইলেজের তফাৎ আসছে 9 কিলোমিটারের মতো প্রতি কেজি প্রতি লিটারের হিসেবে। আর আমি যদি প্র্যাকটিক্যালি ভাবি যে যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কম বেশি হয়, কারণ এটা কম বেশি হয় গাড়ি চালানোর ওপর, পরিস্থিতির ওপর। একদম বাম্পার টু বাম্পার ট্রাফিকে একরকম অন্যরকম ব্যাপারটা হয়ে যায়, আবার হাই রোডে অন্যরকম হয়ে যায়। যদি আমি একটা মিক্স আপ নিই, যে মোটামুটি একটা মানুষ শহরে চালাচ্ছেন বা কখনো একটু ফাঁকা রাস্তা তার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে অল্টো কেটেন করে নিন, মোটামুটি শহরের যদি আমি এটা হিসেব করি 18 কিলোমিটার কম বেশি আপনার পেট্রোল ভেরিয়েন্টে দেবে। ভাইরাস সিএনজি ভেরিয়েন্টে এই গাড়িতেই আপনার কম বেশি 27-28 কিলোমিটার দেবে। আমি এটা মোটামুটি বলছি, এখানে 1-2 কিলোমিটার এটা ব্যালেন্স করতে পারে, এর মধ্যে এর মাঝামাঝি থাকবে। তো আমি যদি 18 আর 28-এর কথাটাও ধরি, মানে 10 কিলোমিটার বা 8 কিলোমিটার, তাতে আপনার গাড়িটার কি সাশ্রয় আসছে সেটাকে একটু দেখে নেওয়া যায়। বলে রাখি এই মুহূর্তে কম বেশি আমি বলছি যে পয়েন্টেড ভেরিয়েশন হবে, কম বেশি কলকাতাতে পেট্রোল বিক্রি হচ্ছে 106 টাকা, 105 টাকা সামথিং, 106 টাকা সামথিং। আর সিএনজি বিক্রি হচ্ছে মোটামুটি 91 টাকা পার কেজি, আর পেট্রোলটা 105 টাকা 6 টাকা যেটা বলছি পার লিটার। অর্থাৎ বলতে পারেন পেট্রোলের সঙ্গে সিএনজি মানে কেজিতে দামের তফাৎ আসছে এই ধরুন 14 টাকা থেকে 16 টাকা কম বেশি। এটাও আবার কিন্তু রাজ্য থেকে রাজ্যে ভ্যারি করে, আমাদের রাজ্যের ক্ষেত্রে বলছি। তাহলে এক্ষেত্রে প্রথমেই সিএনজি আপনার দামের ক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হলো, অন্য দিক থেকে কিলোমিটার ওয়াইজও সিএনজি আপনাকে কিছুটা বেশি মাইলেজ বার করে দেবে। আবার এখানে আরো একটা ব্যাপার আছে, যেটা বলা হয়ে থাকে সিএনজি মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, যেটা মেনলি মিথেন মূল অংশ রয়েছে, সেটা নাকি দূষণও কম। যদিও সেটা আমি আজকের ভিডিওতে আলোচনার মধ্যে নিয়ে আসবো না, কারণ কিছুদিন আগে একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টটা সারা পৃথিবীকে কিছুটা বিচলিত করেছে। যারা এই সংক্রান্ত চর্চার মধ্যে থাকেন, সিএনজি গাড়ি নাকি পেট্রোলের তুলনায় দূষণ বেশি করছে। যাক, বিষয়টা বিতর্কিত এবং এখন অব্দি তার পুরোপুরি কনক্লুশন আসেনি বলে সেই আলোচনাটা আমি এখানে রাখছি না। কিন্তু আপাত ধারণা যেটা, যে সিএনজি গাড়িতে দূষণ নাকি পেট্রোলের তুলনায় কম। তাহলে সেই দিক থেকে একটা মানসিক সান্ত্বনা থাকে যখন আমরা গাড়িটা চালাচ্ছি, তো আমাদের দ্বারা পরিবেশের দূষণও তুলনামূলক কম হচ্ছে, যদি এইটা এখন অব্দি প্রমাণিত সত্য হয়ে থাকে। তো তাহলে সেই দিক থেকে আপাত দৃষ্টিতে দেখলে সিএনজি গাড়ি সত্যি সত্যি আপনার জন্য সাশ্রয়ী হয়ে থাকে। কিন্তু যদি আমরা একটু ডেটার ভিত্তিতে দেখি যে সিএনজি গাড়িটা সাশ্রয়ী কাদের জন্য হচ্ছে, তাহলে আমাকে প্রথমে হিসেব করতে হবে আমার ডেইলি রানিং। আমি যদি এমন একজন ক্রেতা হই বা গাড়িকে এভাবে ইউজ করতে চাই যে আমার গাড়িটাকে ডেইলি চালাতে হচ্ছে, গাড়ি 40-50 কিলোমিটার ডেইলি আমাকে রান করাতে হচ্ছে, আমাকে অফিস যেতে হচ্ছে, অফিস থেকে বাড়ি আসতে হচ্ছে, এবং কখনো কদাচিৎ আমি বাইরে যাচ্ছি, অর্থাৎ আমার ডেইলি রানিং হচ্ছে, সেটা এক ধরনের। আরেকটা, আমি গাড়ি একটা খুব শখ আছে, গাড়িটা কিনেছি, আমি কখনো কখনো উইকেন্ডে গাড়িটা নিয়ে বেরোচ্ছি বা আমি লং এ যাচ্ছি, সেটা আরেকটা বিষয়। অর্থাৎ এক্ষেত্রে আপনি ক্রেতা হিসেবে কোন গোত্রে, এটা আপনাকে চয়েস করতে হবে, তার ভিত্তিতেই সিএনজি আপনার জন্য সাশ্রয় কি সাশ্রয়ী না সেটা প্রমাণিত হবে। এবার আমি অঙ্কের হিসেবটা বলি। এবার আমার হাতে তৈরি অঙ্ক তো একটু এদিক ওদিক হতে পারে, কিছুটা কম বেশি অ্যাডজাস্ট করবেন, কিন্তু একদম নিক্তি মেপে ওই 100-200 বা 1000-1500-এর তফাৎটাকে যদি কনসিডার করেন, তাহলে মোটামুটি এরমই হিসেব আসবে। চলুন সেই হিসেবটা একটুখানি বলে দিই। যদি একটা রাফ হিসেব করি যে আপনার গাড়ির ডেলি রানিং 40 কিলোমিটার, যে একটা মিনিমাম আমি ধরছি, তাতে আপনার মাসে রান হয় 960-1000 কিলোমিটার। আমি টোটালটা ধরছি যে আপনি গাড়ি চালাচ্ছেন ডেলি রানিং হিসেবে, আপনার মাসে 1000 কিলোমিটার রান করছেন। তো 1000 কিলোমিটারে যদি পেট্রোল আপনি হিসেব করেন 1000 কিলোমিটার গাড়ি চলার জন্য, তাতে মোটামুটি মাসে 60 লিটারের মতো আপনার 1000 কিলোমিটার চালার জন্য পেট্রোল পুড়ছে। কম বেশি 60 লিটার পেট্রোল আপনার মাসে পুড়ছে, এবং 6360 টাকা কম বেশি মোটামুটি একটা 106 টাকার হিসেবে আপনার মাসে পেট্রোল পুড়ছে। এই একই জিনিস যদি আপনি সিএনজি গাড়িতে চালান, তাহলে আপনার অ্যাপ্রক্স 38-38 কেজি কম বেশি একটা হিসাব, 38 কেজির মতো আপনার সিএনজি গ্যাস লাগছে সিএনজি ভ্যারিয়েন্টে, এবং সেখানে আপনার 3458 টাকা কম বেশি আপনার গ্যাসের ক্ষেত্রে, সিএনজির ক্ষেত্রে পড়ছে। অর্থাৎ মাসে আপনার পেট্রোলের সঙ্গে সিএনজির যে মাসের সেভিং হচ্ছে সেটা হলো 2902 টাকা প্রতি মাসের হিসেবে। এই সেভিংসটাকে যদি আপনি বছরে ক্যালকুলেট করেন, তাহলে আসছে
34,828 টাকা, কম বেশি। মানে মোটামুটি ধরে রাখুন 35,000 টাকার মতো কম বেশি। আপনি এটাকে মেনে চলতে পারেন 33 থেকে 35,000 টাকা। এটা ইয়ারলি আপনার সিএনজি গাড়ি চালালে সেভিংস হচ্ছে, ভালো কথা। তাহলে যদি আমি ইয়ারলি একটা 35,000 টাকার হিসেবে মেনে চলি, তাহলে 5 বছরে এটা কম বেশি আসছে 1,70,000 টাকা, 75,000 টাকা কম বেশি সিএনজির ক্ষেত্রে। একদম প্রপার জ্বালানিতে সেভিং, খুব ভালো কথা। যদি গাড়িটা আপনার চলে বেয়ার মিনিমাম 40 কিলোমিটার, তার বেশি হলে ভালো। যত বেশি চলবে সেই অর্থে সেভিংসটা তত বেশি, যত কম চলবে সেই অর্থে সেভিংসটা তত কম। এবারে প্রশ্ন আসছে যেখানে যে আমার 5 বছরে এই দামের তফাৎটা হচ্ছে। যদি আমি 1,75,000 টাকা মেনে চলি, আর আপনার পেট্রোল বা সিএনজি গাড়ি নেওয়ার ক্ষেত্রে পেট্রোল ভেরিয়েন্টের সঙ্গে যদি দামের তফাৎ 1,20,30,000 টাকা হয়, তাহলে 4 বছর পর থেকে আপনার যেটা আসছে সেটা হলো জ্বালানির সেভিংসটা আসছে। যদি আপনি গাড়িটা 15 বছরে রাখতে চান, তাহলে তো 7-8 বছর বাদ থেকে জ্বালানির খরচাটা তো ওই পয়সা থেকে কেটেও যাচ্ছে, অর্থাৎ আপনার সেভিংসটা খুব ভালো হচ্ছে। যদি আপনি গাড়িটা নিদেন পক্ষে 40-50 কিলোমিটার ডেলি রান করেন, আর যদি আপনি অবশ্যই বাণিজ্যিক প্রয়োজনে গাড়ি কেনেন, বাণিজ্যিক উদ্দেশ্যে গাড়ি কাজে লাগাতে চান, তাহলে তো সিএনজির বিকল্পই নেই, কারণ গাড়ি প্রচুর সেখানে চলবে। সেখানে জ্বালানির একটা বড় অংশের যে খরচটা সেটা অবশ্যই সিএনজিতে সাশ্রয়। কিন্তু যদি আপনি গাড়িটা কম চালান, যদি আপনি উইকেন্ডে বেরোন বা কখনো লংয়ে যান, তার জন্য কিন্তু যদি আপনি তাতে গড়ে দেখা যায় যে মাসে আপনার ড্রাইভিং 300-400 কিলোমিটার হচ্ছে হার্ডলি, বছরে যখন বেরোচ্ছেন তখন আলাদা ব্যাপার, তখন কিন্তু সিএনজি গাড়ির দামটা আপনার জন্য সুটেবল হবে না। কেননা আপনি নিজেই ভাবুন না কেন যে আপনি পকেট থেকে প্রথমেই তো 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা অতিরিক্ত সিএনজির জন্য পে করছেন। এবার এটা যদি কোনো কারণে না করেন, একটা কথার কথা, যদি আপনি এটাকে 5 বছরের জন্য এই অতিরিক্ত পয়সাটাকে একটা এফডি করে রাখেন, তাহলে সেই 5 বছরের এফডি নিয়ে সেই পয়সাটা তো আপনার সিএনজি গাড়ির যে দাম তার থেকেও বেশি আপনাকে সেই পেট্রোলের সঙ্গে সিএনজির গ্যাপটাকে ভরিয়ে দিচ্ছে না। মানে 1,50,000, 60,000 টাকা আপনার সাশ্রয় হয়ে যাবে যদি আপনি সিএনজিতে সেই পয়সাটা পে না করেন। কখন? যদি আপনি গাড়িটা কম চালান। এটা গেল একটা। অর্থাৎ সিএনজি গাড়ি তাদের জন্য সুটেবল যারা গাড়িটাকে দীর্ঘ রান করান, প্রতিদিন বেসিসে গাড়িটাকে চালাচ্ছেন, তাদের জন্য সিএনজি গাড়িটাকে আপনি ভাবতে পারেন, কনসিডার করতে পারেন। সিএনজি গাড়ির অন্য একটা দিকে আসে, সেটা হলো খুব প্র্যাকটিক্যাল একটা দিক। আমরা যারা ধরুন পরিবার, আমরা যারা বাড়ির লোকজনের সঙ্গে গাড়িতে চড়ে ঘুরে বেড়াই, স্বাভাবিকভাবেই একটা জিনিসপত্রের ব্যাপার আসে, এবং সেখানে গাড়ির বুট, সেটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, যত ছোটই বুট হোক বা যত বড়ই বুট হোক, আমাদের সেটা কাজে লেগে যায় জিনিসপত্রের জন্য। যখন তুলে যাই তখন তো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানেই সিএনজি গাড়ির ক্ষেত্রে একটা বিগ কোশ্চেন আসছে, যখন আমরা এই মুহূর্তে মারুতির দিকে তাকাচ্ছি। কারণ মারুতির সিএনজিতে এখনো অব্দি টিল টুডে, ভবিষ্যতে কি হবে জানি না, কি হবে এটুকু বোঝা যাচ্ছে, ভবিষ্যতেও মারুতি ডুয়েল সিলিন্ডারে আসবে, আমি সেটা বলছি। এই মুহূর্তে মারুতিতে কিন্তু সিঙ্গেল সিলিন্ডার দিচ্ছে, এবং অল্টোর বুট স্পেস যদি দেখেন তাহলে আশ্চর্য হবেন, যদি আপনাদের না জানা থাকে তো। অল্টোর সিএনজি ভার্সানে বুট স্পেসে হলেও হয়তো রাখতে পারবেন না, মানে এতটা জায়গা কম, মানে জায়গা নেই অ্যাকচুয়ালি। সিএনজিটা পুরোটাই অল্টোর ছোট্ট ওইটুকু বুটটাকে কভার করে দিচ্ছে। একই জিনিস আপনার ওয়াগনারের জন্য প্রযোজ্য, একই জিনিস, প্রায় একই জিনিস সুইফটের জন্য প্রযোজ্য, যত সামান্য, মানে একটা ছোট ব্যাগ, একটা কম্পিউটার ল্যাপটপ ব্যাগ হার্ডলি। আর ডিজায়ারের ক্ষেত্রে যেহেতু সেখানে একটা আলাদা করে সেডান ডিকি রয়েছে, তো সেখানে যত সামান্য জায়গা বেড়ে, তাও যে খুব বেরোবে তা নয়, ওই ছোট কিছু ব্যাগ আপনি রাখতে পারবেন। এটা এটা মারুতির কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, ব্রেজাতে আপনার সিঙ্গেল সিলিন্ডার, ডুয়াল সিলিন্ডার না, কিন্তু ব্রেজাতে যেহেতু খুব বড় সড়ো গাড়ি আর ওর বুটটা বেশ বড়, সিএনজি সিলিন্ডার লাগানোর পরও ব্রেজাতে বুটে কিছুটা জায়গা বেরো, সেখানে আপনি ছোট ব্যাগ রাখতে পারবেন, ছোট রুকস্যাক রাখতে পারবেন। খুব বড় সড়ো লাগেজ না রাখতে পারলেও আপনি ছোটখাটো ব্যাগ অ্যাটলিস্ট রেখে একটা মানসিক সান্ত্বনা পাবেন যে আমি ব্রেজাতে টুকটাক রাখতে পেরেছি। এটা মারুতির ক্ষেত্রে এই মুহূর্তে, আমি আবার বলছি, কিছু মাস বা বছর বাদ হয়তো মারুতিও ডুয়েল সিলিন্ডারে নিয়ে আসবে, তখন এই সমস্যাটা থাকবে না। কিন্তু এটাই যদি আপনি টাটাতে দেখেন, টাটা কিন্তু ভারতবর্ষের প্রথম, এটা টাটার ক্ষেত্রে মানতেই হবে, যারা ডুয়াল সিলিন্ডার টেকনোলজি এনেছে। মানে সিএনজিতে বুটটা এত বেশি পরিমাণ স্পেস নষ্ট হয়, তো বুটটাকে ইউজ করা যায় না। এইখান থেকে বিবেচনা করে, প্র্যাকটিক্যাল সমস্যাটাকে বিবেচনা করে টাটা করেছে কি, সিলিন্ডারটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, আকারটা ছোট হয়ে গেছে, ফলে বুটে জায়গা বেশি হয়ে গেছে। আমি যদি একটা উদাহরণ দিই, টাটা পাঞ্চের যেখানে আপনারা মোটামুটি
366 লিটারের একটা বড় বুট স্পেস পাচ্ছেন নর্মাল ভেরিয়েন্টে। এটা যদি ডুয়েল সিলিন্ডার সিএনজিতে যান তাহলে কম বেশি আপনার 210 লিটারের বুট স্পেস আসছে, অর্থাৎ বেশ ভালো। একটা ছোট হ্যাচব্যাকের তুলনায় সিএনজির মধ্যে তার থেকে বেশি বুট স্পেস আপনি টাটাতে পাচ্ছেন পাঞ্চের ক্ষেত্রে। এটা যেহেতু পাঞ্চ একটু বড় সড়ো গাড়ি তাই এই জায়গাটা পাচ্ছেন। টিয়াগো ছোট গাড়ি, আগে যখন সিঙ্গেল সিলিন্ডার ছিল তখন বুট স্পেস কিছুই ছিল না, এখন ডুয়েল সিলিন্ডার করাতে ওই ছোটখাটো ব্যাগ আপনি খানতিনে রাখতে পারবেন, কিছুটা হলেও জায়গা আছে। এখন এক্সটারও হুন্ডাই তো ডুয়েল সিলিন্ডার করে দিয়েছে, এবং যেটুকু যা খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে মারুতি প্রবাবলি সামনের বছরের মধ্যে ডুয়েল সিলিন্ডার করতে চলেছে, কারণ এটা খুব প্র্যাকটিক্যাল জিনিস। তাহলে আপনি সিএনজি কেনার সময় অতি অবশ্যই শোরুমে গিয়ে বুট স্পেসটা কনসিডার করবেন। আর হ্যাঁ, কিছু লোকের বক্তব্য সিএনজিতে নাকি গাড়ির টান কম। পুরোপুরি ভুল কথা বলতে পারি না। সিএনজিতে গাড়ির টান পেট্রোলের থেকে সত্যি একটু হলেও কম। তফাৎটা বোঝা যায়, যৎসামান্য বোঝা যায়, কিন্তু খুব মেজর তফাৎ হয়ে যায় যখন পাহাড়ে গাড়িটা ওঠে। কিন্তু সেটা তো পাহাড়ে যদি আপনারা যান বা কখনো 9 মাসে 6 মাসে গেলেন। আর যারা পাহাড়ে থাকেন তাদের জন্য এই কথাটা প্রযোজ্য, যখন ইনক্লাইন হবে তখন আপনি সিএনজি থেকে পেট্রোলে নিয়ে আসবেন। কারণ সিএনজি গাড়ি মানে তো শুধু সিএনজি না, সিএনজি প্লাস পেট্রোল। আর যে মুহূর্তে আপনি সিএনজি থেকে পেট্রোলে সুইচ করলেন সঙ্গে সঙ্গে কিন্তু সে পেট্রোলের পাওয়ারটাই নিয়ে নিল, পেট্রোলের টর্কটাই নিয়ে নিল, ফলে পাওয়ারের যে খামতি সেটা থাকে না। অন্যদিক থেকে সিএনজি প্লাস পেট্রোল থাকলে আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটিও বেড়ে গেল। আপনি বহু দূর অব্দি ট্রাভেল করতে পারবেন, যদি সিএনজি শেষ হয়ে যায় আপনি পেট্রোলে কনভার্ট করতে পারবেন। তাহলে এই দিকটা একটা উপযোগী দিক আছে। কিন্তু এর উল্টো পাল্টা প্র্যাকটিক্যাল সমস্যাও আছে, যেমন আজকের দিনেও সিএনজি পাম্প প্রচুর বেড়ে গেছে, তা সত্ত্বেও খুব জরুরি প্রয়োজনে আপনি সিএনজি পাম্পে গেলে একটা লম্বা লাইনের সম্মুখীন হতে হয়। এটা কিন্তু একটা বাস্তব সমস্যা, অর্থাৎ প্রয়োজনের নিরিখে এখনো কিছুটা কম, ফলে সিএনজি পাম্পের সময় যাওয়ার ব্যাপারটা একটু বেশি, এটা মাথায় রাখতে হবে। তাই অনেক ক্ষেত্রে যারা সাধারণ মানুষ তারা কি করেন, ছুটি ছাটার দিনে একটু ফাঁকা সময় দেখে কোন সময় পাম্প ফাঁকা থাকে এইসব ক্যালকুলেশন করে সিএনজি ভরে যান। কেননা এমনি সময় এই যারা কমার্শিয়াল গাড়ি যেগুলো আছে অটো বা অন্যান্য গাড়িগুলো সেগুলোর লাইনে খুব বড় হয়ে যায় সিএনজিতে। এটাও সিএনজিতে একটা সমস্যা। কিন্তু সব দিক বিবেচনা করে যদি একটা মোটামুটি হিসেব করা যায় তাহলে হিসেব এটাই আসছে, যদি আপনার ডেলি রানিং বেয়ার মিনিমাম 40 কিলোমিটার এবং তদূর্ধ্বে হয় তাহলে সিএনজি গাড়িটার আপনার সাশ্রয় 4 বছর বাদ থেকে অন্তত পেতে পারবেন। যত বেশি রানিং তত বেশি সাশ্রয়, যত কম রানিং তত আপনার সিএনজি গাড়ির যে দামটা দিচ্ছেন সেটা কিন্তু আপনার ওঠার কথা না। কেননা এখন ধরুন গাড়ি তো আপনি 15 বছর রাখতে দিচ্ছে, ভবিষ্যতে কি হবে তা তো গভর্নমেন্টই জানে, আর তাদের নতুন এই সমস্ত গাড়ি সংক্রান্ত ভুলভাল পলিসি জানে গাড়ি সংস্থা। তো এই ক্ষেত্রে গাড়িটা ক বছর থাকবে? অনেক মানুষ অনেকে আবার বলে থাকেন যে সিএনজিতে গাড়ির ইঞ্জিনে কিছুটা হ্যাম্পার করে। হ্যাঁ, এটা মানতেই হবে, পেট্রোলের রিফাইনমেন্ট আর সিএনজি রিফাইনমেন্টের মধ্যে তফাৎ আছে, এবং সিএনজিতে আপনার সার্ভিস কস্ট পেট্রোলের গাড়ির তুলনায় একটু বেশি। সিএনজিকেও নিয়মিত সময় অনুযায়ী একটা চেক আপ করাতে হয়, তারও একটা খরচা কনসিডার করবেন। এই সবকিছু মিলিয়ে এই সমগ্র বক্তব্যের নির্যাস এখানেই যে আপনার গাড়ির যদি একটা লম্বা রানিং হয় তাহলে আপনি অবশ্যই সিএনজির দিকে ভাববেন। আর এখন নতুন কোম্পানি ফিটেড সিএনজি গুলো তো সত্যি পেট্রোলের সঙ্গে সিএনজির টানের তফাৎটা ইনিশিয়াল কিছু বোঝা যায় না, আপনারা বুঝতে পারবেন না, আপনারা চালিয়ে দেখতে পারেন। আর যদি আপনারা শখে গাড়ি কেনেন, কম চালান, তাহলে আপনি নর্মাল পেট্রোল ভেরিয়েন্টে কিনবেন, সেটাই আপনার জন্য উপযোগী হবে। তো আজকে ছিল এটাই আলোচনা। ভিডিও ভালো লাগলে জানাবেন। আর আপনারা যারা ফ্যালকনের সঙ্গে জুড়ে আছেন তাদেরকে ফ্যালকনের তরফ থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। আর একটা নতুন চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে দরকার আপনাদের প্রত্যেকের সমর্থন। আপনাদের প্রতি একজনের সাবস্ক্রিপশন আমার কাছে একটা উৎসাহের উদ্দীপনার কাজ করে, যে আমাকে এতজন মানুষ দেখছেন বা শুনছেন, তাদের মতামত জানাচ্ছেন, আরো ভালো কাজ করা যাক, আরো নতুন নতুন বিষয় আনা যাক। তাহলে একটা অনুরোধ রইলে যদি সাবস্ক্রিপশন করেন তাহলে আমি একটু আগ্রহ পাই এবং কাজগুলোকে আরো আগ্রহের সঙ্গে করব। নতুন নতুন আপনাদের যা যা কোয়ারিজ আছে সেগুলোর উত্তর দেব। তো সেই অনুরোধ আপনাদের কাছে রইল। ভালো থাকবেন। নতুন ভিডিওতে খুব দ্রুত আবার দেখা হবে। ধন্যবাদ।